নমস্কার, আমি ডক্টর মলয় মিশ্র। আমি বর্তমানে আহ, বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত, একজন ফিজিশিয়ান, কনসালটেন্ট ফিজিশিয়ান হিসেবে। আমি আমি এমনি এমডি মেডিসিন, এবং আমার একটা ক্রিটিক্যাল কেয়ারেও একটা ডিপ্লোমা করা আছে। তো আজকে আমাকে যে বিষয়ে বলতে বলা হয়েছে সেটা হচ্ছে স্ট্রেস আলসার। তো স্ট্রেস আলসার, টপিকটা স্ট্রেস আলসার, এবং বলতে বলা হয়েছে বাংলাতে। বাংলাতে কোনো মেডিকেল সায়েন্স নিয়ে বলাটা একটু একটু কষ্টকর, কারণ অনেক মেডিকেল টার্মের সঠিক বাংলা প্রতিশব্দ পাওয়া মুশকিল, আর হলেও সেগুলো এমন খটোমটো বোঝা মুশকিল। সুতরাং কিছু ইংরেজি কথা, ইংরেজি শব্দ এর আলোচনার মধ্যে চলে আসবে। তো টপিক হলো স্ট্রেস আলসার। আলসার মানে আমরা সবাই জানি ক্ষত। ক্ষত, এখানে ক্ষত কোথায় না, পাচন তন্ত্রের মধ্যে ক্ষত, ডাইজেস্টিভ সিস্টেমে ক্ষত, এবং আরো পরিষ্কার করে বলতে গেলে ক্ষতটা বেসিক্যালি হচ্ছে পাকস্থলীতে। এবং আবার পাকস্থলী যেখানে শেষ হচ্ছে, যেখান থেকে আমাদের ক্ষুদ্রান্ত শুরু হচ্ছে, মানে ডুওডেনামের সাধারণত প্রথম ভাগে ক্ষত। স্ট্রেস আলসার এখানেই হয়। হয় পাকস্থলীরও সব জায়গায় হয় না। পাকস্থলীর উপরি অংশ, উপরিভাগে, যেটাকে আমরা বলি ফান্ডাস বা বডি, সাধারণত সেখানে পাকস্থলীর চারটে অংশ আছে। একটা, প্রথমটা হচ্ছে ফান্ডাস, একদম উপরের অংশ। তারপরে হচ্ছে বডি অফ দ্য স্টামাক। তারপরে তারপরে একটু কনস্ট্রিকশন মতো আছে। তারপরে একটু ফোলা জায়গা আছে, সেটাকে বলে অ্যান্ট্রাম। আর তারপরে পাইলোরিক ক্যানাল, চারটে অংশ থাকে। তো স্ট্রেসের জন্য যে আলসার বা ক্ষত হয়, সেটা সাধারণত পাকস্থলীর উপরিভাগে হয়। ফান্ডাস হতে পারে, বা বডিতে হতে পারে, বা পাকস্থলী যেখানে শেষ হয়ে শুরু হচ্ছে, যাকে আমরা বলি ডুওডেনাম। ডুওডেনাম আবার তিনটা অংশ থাকে: ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। এবং সাধারণত ডুওডেনামের প্রথম অংশ হয়। দ্বিতীয় অংশ হতে পারে রেয়ার, থার্ড অংশ, তৃতীয় অংশ হয়, এটা বলতে গেলে। তো এবং স্ট্রেস আলসার সাধারণত হয় মাল্টিপল, অনেক অনেকগুলো থাকে। এমনি যে পেপটিক আলসার, যে আলসার সম্বন্ধে আমরা সকলে বেশি অবগত, যে আমার আলসার হয়েছে, যেমন লোকে বলে আর কি, সেই আলসার সাধারণত হয় সিঙ্গেল, হয় একটাই হয়। সাধারণত হতে পারে মাল্টিপল, হতে পারে না তা নয়, একাধিক হতে পারে, কিন্তু সাধারণত একটাই হয়। কিন্তু স্ট্রেস আলসার হচ্ছে মাল্টিপল হবে, অনেকগুলো হবে স্ট্রেস আলসার। এবং এটা হয় হচ্ছে, যেটা বললাম, পাকস্থলীর উপরিভাগে হয়, আর ডুওডেনামের প্রথম ভাগে হয় সাধারণত। যেখানে এমনি পেপটিক আলসার, যেটা, যে আলসার সম্বন্ধে আমরা আমরা সচরাচর সবাই একটু অবগত, সেটা হয় সাধারণত অ্যান্ট্রামে হয়। অ্যান্ট্রামে মানে বডি শেষ হচ্ছে, তার পরের অংশে, পাকস্থলীর বডি শেষ হচ্ছে, তার পরের অংশে হয়। তো স্ট্রেস আলসার মানে স্ট্রেস মানে চাপ, মানে চাপের কারণে বেসিক্যালি ক্ষত, পাকস্থলীতে ক্ষত বা ডুওডেনামে ক্ষত। তো এখানে আরেকটা কথা বলে রাখি, শুধু পাকস্থলীতে বা ডুওডেনামে হয় তা না, খুব বিরল বিরল ক্ষেত্রে ইসোফেগাস হতো। ইসোফেগাস মনে হচ্ছে যে নালীটি এসে, খাদ্য নালী, যে খাদ্য নালীটি এসে স্টমাকের সঙ্গে মিশছে, পাকস্থলীতে মিশছে, সেটাকে আমরা ইসোফেগাস বলি। ইসোফেগাসের একদম নিচের অংশে, মানে পাকস্থলীর উপরেও হতে পারে। যাই হোক, আমাদের আলোচনার জন্য এটা জানাই যথেষ্ট যে পাকস্থলীর উপরিভাগেই সাধারণত স্ট্রেস আলসার হয়, এবং এগুলো এগুলো একাধিক হয়। স্ট্রেস মানে হচ্ছে চাপ। কি চাপ? না, চাপটা হতে পারে মানসিক। এটা 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 লোকের ধারণা আছে, মানসিক চাপের কারণে আলসার হতে পারে, ধারণা আছে। এইটা নিয়ে বিতর্ক রয়েছে। স্ট্রেস আলসার হওয়ার মূল কারণ হচ্ছে, কারণ হচ্ছে শরীরের যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া, তাতে কোনো গন্ডগোল হলে, শারীরবৃত্তীয় প্রক্রিয়া, ফিজিওলজিক্যাল প্রসেস বডির, তাতে কোনো গন্ডগোল হওয়ার জন্য যে আলসার হয় পাকস্থলীতে বা ডুওডেনামে, তাকে আমরা বলবো স্ট্রেস আলসার। সাইকোলজিক্যাল চাপের জন্য, মানসিক চাপের জন্য স্ট্রেস আলসার হয় কিনা, এই নিয়ে অনেক বিতর্ক আছে। অনেক স্টাডি হয়েছে, তারা কেউ পরিষ্কার করে দেখাতে পারেনি যে মানসিক চাপের কারণে আলসার হচ্ছে। সাইকোলজিক্যাল স্ট্রেসের জন্য, মেন্টাল স্ট্রেসের জন্য আলসার হচ্ছে। এটা 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 বিতর্ক সাপেক্ষ। এটা এখনো এখনো একদম সম্পূর্ণ প্রমাণিত নয়। যাই হোক, তাও আমাদের আলোচনার সুবিধার জন্য ধরে নেবো যে প্রধান কারণ হচ্ছে সাইকোলজিক্যাল স্ট্রেস। শারীরবৃত্তীয় প্রক্রিয়াতে কিছু গন্ডগোল হচ্ছে, সেই কারণে যে স্ট্রেস, তার কারণে পাকস্থলীতে ক্ষত তৈরি হচ্ছে। সাইকোলজিক্যাল স্ট্রেসের কারণে হলেও হতে পারে। তো তাহলে এবারে দেখতে এই
এই যে স্ট্রেস আলসার যেটা বললাম, এটা একাধিক হয়, এর উপরিভাগে হয়। তো এটা কারণ কি? কারণ হচ্ছে আমাদের আমাদের পাকস্থলীতে আমরা জানি অ্যাসিড তৈরি হয়, অ্যাসিড তৈরি হয়। এবং যে গ্যাস্ট্রিক যে সিক্রিশন হয়, পাকস্থলীর যে ক্ষরণ হয়, পাকস্থলীর যে রস ক্ষরণ হয়, তার পিএইচ, তার অম্লত্ব অবাক করে দেওয়ার মতো। তার পিএইচ থাকে 1.5 to 3। একটা উদাহরণ দিলে হলে আর ভালো বোঝা যাবে জিনিসটা। যে আমরা যে বাথরুম পরিষ্কার করার জন্য যে মিউরিয়াটিক অ্যাসিড ব্যবহার করি, তার পিএইচ থাকে হচ্ছে 1 1 to 3। আর আর এই গ্যাস্ট্রিক জুসের পিএইচ থাকে 1.5 to 3.5। আমি 1.5 to 3.5। আর বাথরুম পরিষ্কার ক্লিনিং, মানে বাথরুম ক্লিনিক, যে টয়লেট ক্লিনিং যে আমরা মিউরিয়াটিক অ্যাসিড ইউজ করি, তার পিএইচ থাকে 1 to 3। মানে এটা ভেবে দেখুন কতটা কতটা তার অ্যাসিডিটি। তো এই যার পিএইচ, এই যে রসের অ্যাসিডিটি, এটা খুব স্বাভাবিক যে সে যার সংস্পর্শে আসবে তার ক্ষতি করবে, তার ক্ষত তৈরি করে দেবে। কিন্তু আমাদের স্টমাকে তো হয় না সেটা। এটা হয় না কেন? হয় না, তার কারণ হচ্ছে আমাদের যে পাকস্থলীর যে লাইনিং আছে, যে লাইনিংটা, যেটাকে আমরা বলি মিউকোজা, মিউকাস মেমব্রেন, এর কিছু স্পেশাল গুণ আছে, বিশেষ কিছু গুণ আছে। বিশেষ গুণ আছে, কি গুণ আছে না, এই মিউকোজাটা কলামনার এপিথেলিয়াম থাকে অ্যাকচুয়ালি, সিক্রেটারি কলামনার এপিথেলিয়াম, যার কিছু জিনিস ক্ষরণ করতে পারে। কি ক্ষরণ করতে পারে না, এক হচ্ছে মিউকাস তৈরি করতে পারে। মিউকাস মিউকাস মানে শ্লেষ্মা, যে আমাদের সর্দি হলে যেমন নাক থেকে শ্লেষ্মা দেবে, সেই জাতীয় শ্লেষ্মা। কিন্তু এক্ষেত্রে শ্লেষ্মাটা হচ্ছে একটা জেল লাইক, এই জেলের মতো যে শ্লেষ্মা, এটা এই মিউকোজাল মেমব্রেনের উপর, মিউকোজার উপর একটা আস্তরণ ফেলে রাখে। ফলে অ্যাসিড যে মিউকাস মেমব্রেনের যে সেলগুলো, যে কলামনার এপিথেলিয়াম, তার সংস্পর্শে আসতে পারছে না। 2 নম্বর হচ্ছে এই যে মিউকোজাল সেলগুলো, কলামনার এপিথেলিয়াম যেটা বললাম, এগুলো বাইকার্বনেট আয়ন সিক্রেট করে। বাইকার্বনেট আয়ন সিক্রেট করে, যেটা হচ্ছে ক্ষারীয়। এটাও ওই জেল লেয়ার ভেদ করে গিয়ে যে অ্যাসিড, যে ওই মিউকাস জেলের সংস্পর্শে আসছে, তাকে কিছুটা প্রশমিত করে দেয়। ফলে যেখানে গ্যাস্ট্রিক জুসের, পাকস্থলীর রসের যেখানে পিএইচ হচ্ছে 1.5 to 3.5, গ্যাস্ট্রিক মিউকোসার উপরে এসে সেই সেই পাকস্থলীর ক্ষরণের পিএইচ হয়ে যাচ্ছে 1 to 3-এর মধ্যে চলে আসছে। 1 to 3 এতটা কমিয়ে দিচ্ছে। ফলে ওই গ্যাস্ট্রিক জুস ওই গ্যাস্ট্রিক অ্যাসিড মিউকোজার ক্ষতি করতে পারছে না। তাহলে যদি কোনো কারণে এই প্রোটেক্টিভ ব্যারিয়ার, এই প্রোটেক্টিভ যে মেকানিজম, এটা ক্ষতিগ্রস্ত হয়, তাহলেই আলসার হওয়ার সম্ভাবনা বাড়বে। তাহলেই মিউকাস মেমব্রেন ব্রেকস হবে। মিউকাস মেমব্রেনের যে কন্টিনিউইটি আছে, সেই কন্টিনিউইটিটা নষ্ট হওয়ার নামই হচ্ছে আলসার। এবং স্ট্রেস আলসার, সাধারণত আলসার গুলো হয় অগভীর অগভীর হয়, 2 মিলিমিটার বা তার কম গভীরতা হয়। বেসিক্যালি এগুলো ইরোশন হয়, যেমন আমাদের হাত একটা দেওয়ালে ঘষে ঘষে গিয়ে ছড়ে গেল, শুধু উপরে নুন চালটা উঠে গেল, যেমন হয় সেই রকম। এগুলো গভীর হয় না। খুব রেয়ার, খুব খুব বিরল ক্ষেত্রে গভীর হতে পারে, হয়ে এমনকি পুরো পাকস্থলীর সব স্তরগুলো ফুটো পর্যন্ত হয়ে গিয়ে ফুটো পর্যন্ত হয়ে গিয়ে পেরিটোনাইটিস বলি আমরা, সেখানে ফুটে গিয়ে পেরিটোনাইটিস হতে পারে। গোটা 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 পেটে ইনফেকশন ছড়িয়ে গেল, সেটা একটা লাইফ থ্রেটনিং একটা লাইফ থ্রেটনিং কন্ডিশন হয়ে যায়। তো এই হলো তো। তো স্ট্রেসের সঙ্গে স্ট্রেস কিভাবে আলসার তৈরি করছে? স্ট্রেস আলসার তৈরি করছে যে বডির ইমিউন মেকানিজমে, বডির যে একটা রোগ প্রতিরোধ করার ক্ষমতা, রোগ প্রতিহত করার ক্ষমতা যে থাকে, স্ট্রেসে সেই রোগ প্রতিহত করার ক্ষমতাটা কমে যায়। কিভাবে কমে? না, স্ট্রেসের জন্য বিভিন্ন আপনার উত্তেজক হরমোন সিক্রেশন বেড়ে যায়, কিছু হরমোনের ক্ষরণ বেড়ে যায় সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সিগন্যালের জন্য। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এই যে আমরা ভয় পেলে যেমন বুক ধড়ফড় করে, ঘাম বেশি হয়, হাত পা কাঁপে, এগুলো কেন হয় না? ভয় পেলে একই স্ট্রেস পড়ছে, উত্তেজনা হচ্ছে। উত্তেজনা হলেই শরীরে কিছু
হরমোনের হরমোনের ক্ষরণ বেশি হবে, যেমন অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, এগুলো ক্ষরণ বেশি হবে। এগুলো কি করে না, এগুলো হচ্ছে মেন যেটা, প্রধান যেটা করে, এগুলো হচ্ছে স্টমাকের যে ওয়ালের যে রক্ত চলাচল, রক্ত ব্লাড সাপ্লাই যেটা আছে, সেগুলোকে কমিয়ে দিতে পারে। ফলে মিউকাস মেমব্রেনে রক্ত কম আসবে, রক্ত কম আসলে কি হবে, তার ক্ষমতা কমে যাবে। এটা খুব খুব সাধারণ সাধারণ বুদ্ধির প্রশ্ন। ক্ষমতা কমে যাবে, সে কম নিউট্রিশন পাবে, সে সহজেই সে সে একটা আঘাত সহজে সহ্য করতে পারবে না। ফলে এইবার তার তার রক্ত চলাচল মিউকাস মেমব্রেনটা কম হচ্ছে, তার উপর যেমনই হোক অ্যাসিড এসে পড়লো, তার ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। আর ক্ষয় হওয়া মানেই হচ্ছে আলসার, স্ট্রেস আলসার। এটা ছাড়াও এই স্ট্রেসের কারণে গ্যাস্ট্রিন হরমোন যেটা পাকস্থলী থেকেই খরিত হয়, যে গ্যাস্ট্রিক হরমোনের কাজ হচ্ছে অ্যাসিড সিক্রেশন বাড়ানো, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন বাড়ানো। পেপসিন বলে একটা এনজাইম বেরোয় আমাদের পাকস্থলী থেকে। পেপসিন হচ্ছে প্রোটিওলিটিক এনজাইম, মানে প্রোটিনকে ভাঙে। আমাদের কোষগুলো তো প্রোটিন দিয়েই তৈরি, প্রোটিন ছাড়া কোষ হবে না। সেই পেপসিন হরমোন ক্ষরণও বেড়ে যায়। এবার এই 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 প্রোটিওলিটিক এনজাইম, যে যে হরমোন প্রোটিনকে ভাঙে, সেও মিউকাস মেমব্রেনের সংস্পর্শে হলে মিউকাস মেমব্রেনের ক্ষতি করবে, মিউকাস মেমব্রেনের ক্ষয় করবে, মিউকাস মেমব্রেনের ইরোশন হবে, ফলে আলসার হবে। এবার এই স্ট্রেস কখন হবে? যে কোনো অ্যাকিউট ইলনেসে, যে কোনো হঠাৎ করে অ্যাকিউট ইলনেস হলো, তাতেই এই স্ট্রেস হরমোন বেড়ে যায়, স্ট্রেস আলসার হতে পারে। তবে এটা সবচেয়ে কমন হচ্ছে আইসিসিউ সেটিং। আইসিসিউ আইসিসিউ সেটিং এ স্ট্রেস আলসার খুব কমন। এবং আইসিসিউ সেটিং এ আহ, যাদের স্ট্রেস আলসার হয়, তাদের মর্টালিটি, তাদের মৃত্যু হার যাদের হয় না তাদের চেয়ে অনেক অনেক বেশি, প্রায় 4 গুণ। একটা আইসিইউ পেশেন্ট যার স্ট্রেস আলসার হচ্ছে, সে সে 4 গুণ more likely to die than a patient who does not develop stress ulcers in the ICU. এতে হতে পারে যে কোনো একটা বড় অ্যাক্সিডেন্টের পরে হতে পারে স্ট্রেস পড়লে, বার্নস এর পর হতে পারে। বার্নস এর পর হওয়াটা খুব খুব কমন, তবে সবাই একটু আধটু পড়লে হবে না। ইউজুয়ালি সাধারণত 30% বা তার বেশি বার্নস হলে তবেই হয়। এবং এবং এই ক্ষেত্রেই আলসারের একটা আলাদা নাম আছে, এখানে আমরা বলি কার্লিং আলসার। আর ট্রমা যে বললাম, যে কোনো ট্রমাতেই হতে পারে। তো সবচেয়ে কমন হচ্ছে নিউরোলজিক্যাল ট্রমার পরে, কোনো কোনো নার্ভাস সিস্টেমের উপর কোনো ইনজুরি হলো, সেখানে হওয়ার সম্ভাবনাটা বেশি। স্ট্রোকের পরে হওয়ার সম্ভাবনা বেশি। এবং এবং স্ট্রোকের পরে যেটা হয়, যে আলসার হয়, স্ট্রেস আলসার হয়, সেটাকে আমরা বলি কুসিংস আলসার। তাছাড়া আরো বিভিন্ন কারণে আলসার, কাদের কাদের সম্ভাবনা বেশি থাকবে, যেসব যেসব রোগীরা রেগুলার নিয়মিত নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস দিচ্ছে, যেমন আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন, পাইরক্সিকাম, এই জাতীয় যে ব্যথার ওষুধ যেগুলো আমরা খাই, প্যারাসিটামল নয়, প্যারাসিটামল মধ্যে পড়বে না, নিয়মিত খাচ্ছেন, তাদের হওয়ার সম্ভাবনা বেশি। যারা রেগুলার স্টেরয়েড নিচ্ছেন এবং ইউজুয়ালি স্টেরয়েড হাই হাই ডোজে নিলে তাদের হওয়ার চান্স বেশি। যারা অ্যাসপিরিন দিচ্ছেন রেগুলার, অ্যাসপিরিন ব্যবহার এখন খুব খুব কমন এখন। বা যারা অন্য কোনো রক্ত তরল ওষুধ, যেমন ক্লপিডোগ্রেল বা ওয়ারফেরিন নিচ্ছেন, তাদের হওয়ার সম্ভাবনা বেশি। তো এগুলো তো গেল একটা। আর ও আর 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 একটা জিনিস বললাম, যে রেনাল ফেল, যদি কিডনির সমস্যা থাকে কারো, তারও হওয়ার সম্ভাবনা। যদি কারো লিভারের ভালো রকম, মানে লিভারে একটু আধটু সমস্যাতে হবে না নিশ্চয়ই, তাহলে হেপাটিক ফেলিয়ার আছে, যাদের যে স্টেজই হোক হেপাটিক ফেলিয়ারে, চাইল্ড পাক যে কোনো গ্রেডিং এই হোক, চাইল্ড পাক স্টেজ যে কোনো গ্রেডিং হোক, তাদের তাদের স্ট্রেস আলসার হওয়ার সম্ভাবনা বেশি। তো এই গেল একদিক। আর সাইকোলজিক্যাল স্ট্রেসে আমরা আসতে গেলে, মানে মেন্টাল স্ট্রেসে আসতে গেলে, আগেই বললাম যে মেন্টাল স্ট্রেসের জন্য, সাইকোলজিক্যাল স্ট্রেসের জন্য, মানসিক চাপের জন্য স্ট্রেস আলসার হয় কিনা, এটা কিন্তু বিতর্কিত বিষয়। বহু স্টাডি হয়েছে, কেউ কনক্লুসিভলি প্রমাণ করতে পারেনি যে আদৌ হয় কিনা। তবে পাল্লা ভারী হচ্ছে না হওয়ার দিকেই, পাল্লা ভারী। যাই হোক, সাইকোলজিক্যাল স্ট্রেসে আমরা যা যদি হয়, সেটা হওয়ারও কারণ হচ্ছে একই কারণ। আমরা এখন জানি যে নার্ভাস সিস্টেম, যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর আমাদের ডাইজেস্টিভ সিস্টেম,
দুটোর মধ্যে ইন্টারপ্লে আছে, দুটোর মধ্যে ইন্টারপ্লে আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রেগুলেট করে আমাদের, আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রেগুলেট করে আমাদের পাকস্থলী কতটা অ্যাসিড সিক্রেশন করবে, পাকস্থলী কতটা পেপসিন সিক্রেট রেগুলেট করে। সুতরাং মানসিক চাপ বিতর্কিত, কিন্তু ফর দ্য টাইম বিং আমরা ধরে নেবো যে মানসিক চাপের কারণেও স্ট্রেস আলসার হতে পারে। তবে মানসিক চাপের কারণে স্ট্রেস আলসার হোক না হোক, মানসিক চাপের কারণে কিন্তু ডিসপেপসিয়া, বদ হজম যাকে আমরা বলি বেসিক্যালি, সেটা কিন্তু হয়। সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা সব সময় থাকে। যে কারণে দেখবেন এখন ডাক্তারবাবুদের প্রেসক্রিপশনে, গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের প্রেসক্রিপশনে প্রায় বেশিরভাগ প্রেসক্রিপশনে যে ডায়াগনোসিস লেখা থাকে সেটা হচ্ছে ফাংশনাল বাওয়েল ডিসঅর্ডার। ফাংশনাল মানে কোনো অঙ্গের কোনো গন্ডগোল নেই, কোনো যে পাকস্থলীতে কোনো গন্ডগোল, ক্ষুদ্রান্তের গন্ডগোল, বৃহদান্ত্রের গন্ডগোল, ইসোফেগাসের গন্ডগোল, কোথাও গন্ডগোল নেই, পুরো ব্যাপারটা ফাংশনাল। ওই অঙ্গগুলোর কাজে গন্ডগোল হচ্ছে, তাদের স্ট্রাকচারাল কোনো গন্ডগোল নেই। একটা ডিসপেপসিয়া সব সময় এতে মানসিক চাপের কারণে হতে পারে। তো এই আমরা কিছু, তাহলে কারা কারা বেশি ঝুঁকিতে, এটা জানলাম। আইসিইউ এর পেশেন্ট, হেপাটিক ফেলিয়ারের পেশেন্ট, রেনাল ফেলিয়ারের পেশেন্ট, যে কোনো ট্রমার পেশেন্ট, বার্নস এর পেশেন্ট, স্ট্রোকের পেশেন্ট, এদের হওয়ার সম্ভাবনা বেশি। যখন এদের হওয়ার সম্ভাবনা, যারা নিয়মিত ব্যথা কমানোর ওষুধ নেন তাদের হওয়ার সম্ভাবনা বেশি, যারা নিয়মিত স্টেরয়েড নেন তাদের হওয়ার সম্ভাবনা বেশি, যারা রক্ত তরল করার ওষুধ খান তাদের হওয়ার সম্ভাবনা বেশি। স্ট্রেস আলসার কি হতে পারে, কি সমস্যা কি হতে পারে, কি এর থেকে কমপ্লিকেশন কি হতে পারে? সবচেয়ে বড় কমপ্লিকেশন যেটা, সেটা হচ্ছে হেমারেজ। স্ট্রেস আলসারে হেমারেজ হতে পারে। ইভেন ইভেন বেশ কিছু পেশেন্ট শুধু প্রেজেন্ট করবে যে কালো পায়খানা হচ্ছে, কোনো ব্যথা নেই, কোনো বদহজম নেই, কিচ্ছু নেই, শুধু শুধু কালো পায়খানা হচ্ছে, রক্ত কমে যাচ্ছে। তবে আর আর কারো কারো প্রচন্ড ফ্র্যাঙ্ক ব্লিডিং হয়, রক্ত বমি হচ্ছে, কালো পায়খানা হচ্ছে, আমরা রক্ত মেলিনা বলে যেটা আমরা, পায়খানার সঙ্গে রক্ত বেরোচ্ছে, কফি গ্রাউন্ড, কফির মতো রঙের বমি হবে, কালো পায়খানা। এটা এটা সবচেয়ে বড় সমস্যা। আর যেটা বললাম, যাদের আইসিইউ সেটিংয়ে যাদের স্ট্রেস আলসার হয় তাদের মারা যাওয়ার সম্ভাবনা প্রায় 4 গুণ বেশি। তাছাড়া যা হতে পারে এতে, যে বদহজম একটা থাকতেই পারে, খাওয়ার পরে মনে হচ্ছে যা খেলাম তার থেকে পেট বেশি ভরে গেল, পেট ফুলে গেল, ফেপে গেল, ব্যথা হতে পারে, জ্বালাও হতে পারে, পেট খামচে খামচে থাকার মতো ব্যথাও হতে পারে, বমি বমি ভাব থাকতে পারে, বমি বমি ভাব থাকতে পারে, খিদে খিদে কমে যা খিদে কমে যাবে, ওজনও কমতে পারে। যদিও ওজন কমাটা একটা আমরা অ্যালার্ম ফিচার বলি। এখানে ওজন যদি কমা থাকে, রক্তপাত থাকে, তাহলে আমাদের আরো কিছু পরীক্ষা নিরীক্ষা অবশ্যই করতে হবে, অন্য আরো খারাপ কিছু কারণ বাদ দেওয়ার জন্য। তো কিভাবে নির্ণয় সরি, রোগ কিভাবে নির্ণয় হবে? রোগ নির্ণয় হবে, এক তো তার ইতিহাস শুনে, হিস্ট্রি শুনতে হবে। ওই ব্যথার ওষুধ খাই কিনা, স্টেরয়েড খাই কিনা, রক্ত তরল করার ওষুধ খাই কিনা, তার লাইফস্টাইল কেমন, লাইফ কোন খালি পেটে থাকে কিনা, প্রচন্ড মানসিক চাপ আছে কিনা, সবসময় ভয় ভয়ে আছে, সবসময় সবসময় ভয় ভয়ে আছে, অল্পতেই চমকে উঠছে, মনে আনন্দ ফুর্তি নেই, হ্যাঁ, সবসময় সবসময় একটা মানসিক, এগুলো এগুলো জানতে হবে। কোনো কালো পায়খানা হয়েছে কিনা, কখনো রক্ত বমি হয়েছে কিনা, এগুলো জানতে হবে। ফিজিক্যাল 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 এক্সামিনেশনে সেরকম কিচ্ছু পাওয়া যাবে না, হয়তো একটু একদম পেটের উপরের দিকে একটু ব্যথা থাকলেও থাকতে পারে, তবে সাধারণত কিছু ফিজিক্যাল এক্সাম পাওয়া যায় না। মেন স্টে ডায়াগনোসিসের মেন স্টে প্রধান হচ্ছে আপার জিআই এন্ডোস্কোপি। আপার যে এন্ডোস্কোপি, এটা দিয়েই সাধারণত হয়। আপার যে এন্ডোস্কোপি করলে, আমি আগে বলতে বলতে একটু ভুলে গেছিলাম, আপার যে এন্ডোস্কোপি করলে সঙ্গে সঙ্গে কিন্তু ওখান থেকে আমাদের র্যাপিড ইউরিয়াস টেস্টও করে দিতে হবে। কেন না? হেলিকোব্যাক্টার পাইলোরি নামে একটি ব্যাকটেরিয়া আছে, যেটি পেপটিক আলসারের কারণ। পেপটিক আলসার, হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন, এটা স্ট্রেস আলসারেরও কারণ হতে পারে। তো মোটামুটি হেলিকোব্যাক্টার পাইলোরি থাকলেই যে আলসার হবে এরকম নয়। যাদের হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন আমাদের ডেভেলপিং কান্ট্রিতে মোরলেস সবার আছে, মোরলেস সবার আছে, কারণ এটা ফিকো ওরাল রুট দিয়ে স্প্রেড করে। আমাদের এখানে স্যানিটেশন অবস্থা যেহেতু ভালো নয়, আমাদের এখানে ডেভেলপিং কান্ট্রিতে মোরলেস সবারই এই হেলিকপ্টার পাইলরি ইনফেকশন আছে।
যাদের ইনফেকশন আছে তার মধ্যে 15 থেকে 20% লোকের পেপটিক আলসার বা স্ট্রেস আলসার হওয়ার সম্ভাবনা। তো র্যাপিড ইউরিন টেস্ট করলে আমরা এই হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন আছে কিনা সে জানতে পারবো, এবং জানতে পারলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা নেওয়া হবে।